ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আমার খবর করার অধিকার নেই, সেখানেও বিরোধ। এই বিরূপ প্রতিক্রিয়াগুলি থেকে বোঝা যায় তারা কতটা দেশদ্রোহী। তারা দেশের কথা সহ্যই করতে পারে না। দেশের কথা বলায় অপরাধটা কোথায়? দেশের প্রধানমন্ত্রীর কথা বলায় অপরাধটা কোথায়? অপারেশন সিঁদুরে শুধু যে ভারতীয় সেনাবাহিনী মানে 3 সেনা ভারতে যারা রয়েছে তারাই কাজ করেছে এমনটি কিন্তু নয়। একেবারে চুপি সারে আড়ালে থেকে সবচেয়ে বড় দায়িত্ব পালন যে করেছে তার নাম ইসরো। শুধুমাত্র যে ইসরো মহাকাশ নিয়ে গবেষণা করে তা নয়, তারা এই ভারত পাকিস্তান যুদ্ধতে বড় অবস্থান নিয়েছিল। আর তাদের অবস্থানের কারণেই ভারতবর্ষ এখনো পর্যন্ত একেবারে ঠিকঠাক রয়েছে, আর বেসামাল অবস্থায় পড়ে গিয়েছে পাকিস্তান, যাকে বলা যেতে পারে যে নিখুঁত টিম ওয়ার্ক। ভারতীয় সেনার 3 বাহিনী অসাধারণ কাজ করেছে, আর তার সঙ্গে আকাশপথে বেশ ভালোভাবে তদারকি চালিয়েছে আমাদের ইসরো। তারা সীমান্তে অনুপ্রবেশ থেকে শুরু করে অনেক রকম তথ্য সরবরাহ করে গিয়েছে ভারতীয় সেনাকে। 3 সেনার সঙ্গে একসঙ্গে কাজ করেছে তারা। আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতীয় নৌবাহিনীর ব্যাড বয় হিসেবে যে পরিচিত সেটা হচ্ছে বিমানবাহী যুদ্ধ জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত। তিনি এগিয়ে গিয়েছিল একেবারে পাকিস্তানের করাচির দিকে। এই পর্যন্ত ঠিকঠাক ছিল। আর এই পেশাদার সেনা তাদের কারণেই কিন্তু জলপথে কোনো আক্রমণ শানাতেই পারেনি এই দেশটা। কিন্তু এই ঘটনায় পিছিয়ে ছিল না আমাদের ইসরো। ইসরোর বিজ্ঞানীরা যে এইভাবে কাজ করে দেবে, অপারেশন সিন্দুরে এত ভালোভাবে তারা কাজ করবে, এটা বোঝাই যায়নি। ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, তার চেয়ারম্যান ডি নারায়ণন, তিনি নিজেই এই কথা জানিয়েছেন। কারণ আমরা অনেকেই জানি ভারতে প্রায় 7,000 কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে, কিন্তু গোটা দেশের নজর যখন আটকে রয়েছে কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মানে দেশের পশ্চিম সীমান্তে। কাশ্মীরে চলছে তীব্র গুলির লড়াই, ওপর থেকে মুহুর্মুহু পাকিস্তানের তরফ থেকে পড়ছে শেল, মর্টার, ড্রোন, মিসাইল, কত কিছু। দেশের সেনা, বায়ুসেনা সেই আক্রমণকে প্রতিহত করছে। এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত, তিনি আরব সাগরের এমন ভাবে প্রহরা দিয়েছে যে কেউ তাকাতে পর্যন্ত পারেনি। যুদ্ধ জাহাজের দিক থেকে ভারতকে টেক্কা দেওয়ার মতন সাধ্য এখানে আশেপাশে কারো নেই, কিন্তু চোরাগোপ্তা যে আশঙ্কা হানা দেওয়ার, সেটা তো রয়েছে। সেই আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না। আর তারপর দীর্ঘ সমুদ্র উপকূল, সেই সমুদ্র উপকূলে প্রতিটি ইঞ্চিতে প্রায় 24x7 নজরদারি চালিয়েছে কে জানেন? সেটা হচ্ছে ইসরো। একেবারে আকাশ পথে এই বিপুল জলরাশির ওপরে, বিপুল এলাকার ওপরে তারা নিশ্ছিদ্র প্রহরা দিয়েছে, যাতে কেউ সেখানে ঢুকতে না পারে। এমন কথা জানানো হয়েছে রবিবার মণিপুরের ইম্ফলে, সেখানে সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির 5ম সমাবর্তন অনুষ্ঠান ছিল, আর সেখানেই যোগ দিয়েছিল ইসরোর চেয়ারম্যান ডি নারায়ণন। তিনি তখন এই কথা জানান এবং বলে যে কতটা সুন্দরভাবে কাজ করেছে এই ইসরো, এবং এই কাজের জন্য ইসরো 10টি স্যাটেলাইটকে উপকূলে পাহারা দেওয়ার জন্যই রেখে দিয়েছিল। তাদের কাজ ছিল উপকূলে পাহারা দেওয়া। টেলিকমিউনিকেশন সিস্টেম, আবহাওয়ার পূর্বাভাস এবং অন্য বিভিন্ন ধরনের কাজের জন্য মূলত ভারতে এখনো পর্যন্ত 127টি কৃত্রিম উপগ্রহ কাজ করে, আরো বেশি থাকতে পারে, এটা লিপিবদ্ধ আর কি। উচ্চতার নিরিখে এদের কাজকে ভাগ করা হয়। ইসরো যেটা জানিয়েছে যে ভারতের লো আর্থ অরবিট স্যাটেলাইট গুলি মাটি থেকে প্রায় 400 কিলোমিটার উঁচুতে রয়েছে। জিওস্টেশনারি ইকুয়েটোরিয়াল অরবিটে প্রায়
36,000 কিলোমিটার ওপর থেকে কাজ করে। সানসিনক্রোনাস অরবিটে সেটা 817 কিলোমিটার ওপরে রয়েছে। সুতরাং এই 3 ধরনের কৃত্রিম উপগ্রহ প্রত্যেকটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্তের ছবি নিমেষে নিখুঁতভাবে তুলতে পারে এবং নজরদারি চালানো সম্ভব। অর্থাৎ পাকিস্তানে উপগ্রহ চিত্রের মাধ্যমে যে নিখুঁতভাবে আক্রমণ করা হয়েছে সেটা নিশ্চিত, এবং সেই উপগ্রহ চিত্র এতটা নিখুঁত যে নিচে দিয়ে কিছু গেলে সেটা পর্যন্ত স্পষ্ট মাত্রায় বোঝা যায়। তবে তার অ্যাক্সেস সাধারণ মানুষ পাবে না, তার অ্যাক্সেস পাবে সরকার, তার অ্যাক্সেস প্রয়োজনে পাবে সেনাবাহিনী, আর সেটাই হয়েছে। সেই কারণে এত ভালোভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করতে পেরেছে আমাদের সেনাবাহিনীরা। এতে কাজ ছিল ইসরোর। ইসরো ঠিকঠাক জায়গাকার ছবি তুলে সেনাবাহিনীকে পাঠিয়ে দেয়, সেনাবাহিনী বুঝে যায় যে না, তারা কোন জায়গায় আক্রমণ করছে, এবং স্যাটেলাইট গুলো খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছিল। তবে কোন অরবিটের স্যাটেলাইট ব্যবহার করা হয়েছিল সেটি জানানো হয়নি, অবশ্যই সেটা জানানো হবে না। তার কারণ যেটা, এটা ভারতের একেবারে গোপন। এবার একটা জিনিস ভাবুন, ভারত যে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানের নিখুঁতভাবে চিত্র বা ছবি বা ভিডিও যদি মনে করে আমি তুলবো, অবশ্যম্ভাবীভাবে তোলা সম্ভব, যেটা পাশের যে দেশগুলো রয়েছে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মহাকাশ গবেষণায় ভারতের এই দাপটের কারণেই আজ ভারতবর্ষ এতটা সফলের সঙ্গে কাজ করেছে। হয়তো আমাদের মনের মধ্যে একটা আক্ষেপ রয়েছে যে ভারতবর্ষ পুরো শেষ কেন করে দিল না পাকিস্তানকে, এর পেছনে তো অন্য কিছু অবশ্যই রয়েছে, কিন্তু ভারত পারত, যেটুকু পেরেছে সেটুকুও যথেষ্টই দায়িত্বের সঙ্গে পালন করেছে এবং নিখুঁতভাবে পালন করেছে। বলা যায় না এরপর আগামী যে সময় আসছে সেখানে কিন্তু ভারতীয় স্যাটেলাইট গুলো যেভাবে অপারেশন সিন্ধুরে কাজ করেছে ঠিক একইভাবে তাদের কাজে লাগানো হবে। বিরাট সমুদ্র উপকূল, ভাবা যায় বিরাট সমুদ্র উপকূল, সেই সমুদ্র উপকূলে একেবারে ইঞ্চি থেকে ইঞ্চি তারা দেখেছে যাতে কেউ সেখানে ঢুকতে না পারে, এবং 10টি স্যাটেলাইট এতে কাজ করেছে, নিখুঁতভাবে কাজ করেছে, এবং প্রত্যেকটা তথ্য সেনাবাহিনীকে জানিয়েছে কারা ঢুকছে, কি অবস্থান। কাজী এরপর সীমান্তে প্রহরায় ভারতবর্ষ অতি অবশ্যই স্যাটেলাইটকে ব্যবহার করবে, এবং সেই ব্যবহারটা এত নিখুঁত হবে যাতে একটা পিঁপড়ে পর্যন্ত সীমান্ত দিয়ে পার করে আসতে পারবে না। তবে এর মধ্যে একটা বিষয়, এটা শুধুমাত্র যে পাকিস্তানের ওপর হয়েছে তা কিন্তু নয়। এরপর যেভাবে পাকিস্তানিদের আমাদের দেশ থেকে তাড়ানো হয়েছে ঠিক একইভাবে আমাদের যে পাশের দেশ রয়েছে তাদেরও মানুষজন যারা অবৈধভাবে এখানে ঢুকে বসে রয়েছে তাদের তাড়ানোর প্রক্রিয়াও শুরু হবে খুব তাড়াতাড়ি। আর অদ্ভুত একটা ব্যাপার দেখলাম, বুঝলেন, গতকাল যখন আমাদের প্রধানমন্ত্রী ভাষণ আমি যখন কভার করলাম, সেটা নিয়ে প্রতিবেদন দেখলাম, সেখানে দেখতে পাওয়া গেল প্রচুর মানুষ তারা সেটাকে নিয়েও বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। দেশের খেয়ে দেশের বিরুদ্ধে কথা বলা। আরে বাবা, আমি তো কোনো পার্টির নেতাকে নিয়ে খবর করি না, আমি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে খবর করব না, তার বক্তব্য নিয়ে খবর করব না, ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আমার খবর করার অধিকার নেই, সেখানেও বিরোধ। আর বিরোধ যারা করছেন তারা এক শ্রেণীর মানুষ, আপনারা দেখেই বুঝতে পারবেন। মানে অবস্থা এমন জায়গায় পৌঁছেছে, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এনটিভিডব্লিউবির, সেখানে তো পোস্টই করা যায় না, সেখানে ভারতীয় সেনাবাহিনী কিংবা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা বললে পরেই বিরূপ প্রতিক্রিয়া এক শ্রেণীর মানুষের, সবাই নয়। এই বিরূপ প্রতিক্রিয়া গুলি থেকে বোঝা যায় তারা কতটা দেশদ্রোহী, তারা দেশের কথা সহ্যই করতে পারে না,
সহ্যই করতে পারে না দেশের কথা। দেশের সম্বন্ধে ভালো কিছু বললেই তারা কেমন যেন একটা আক্রমণাত্মক হয়ে যায়, অদ্ভুত ভাবে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। আরে দেশের কথা বলায় অপরাধটা কোথায়? দেশের প্রধানমন্ত্রীর কথা বলায় অপরাধটা কোথায়? হ্যাঁ অবশ্যই, যদি আমি কোন পার্টির প্রচার করতাম সেটা আলাদা পার্ট, আমি আমার দেশের প্রধানমন্ত্রীর প্রচার করবো না, আমি পার্টির প্রচার করতে যাবো নাকি? যাই হোক, সতর্ক থাকতে হবে প্রত্যেককে, কারণ দেশের ভেতরে দেশদ্রোহীরা এখনো পর্যন্ত রয়েছে, তাদের চিহ্নিতকরণ করতে হবে। এবং আপনাদের প্রত্যেককে একটা কথাই বলবো, যেভাবে পাকিস্তানের ইউটিউব থেকে ফেসবুক ব্লক করা হয়েছে, আপনারাও বিভিন্ন সময় স্ট্রাইক দিয়েছেন, ঠিক একইভাবে পাশের এই ভিখারির দেশটা, তাদেরও সেটা করতে হবে, কারণ তাদের মার্কেটটাও ভারতের উপরে নির্ভর করে। আপনি যে দেখছেন সেই দেখার পয়সাটা ভারতের বিরুদ্ধে কাজে লাগাবে তারা, খুব সাবধান। কাজেই পাশের দেশের যে সমস্ত ভিডিওগুলো আসছে সঙ্গে সঙ্গে সেগুলোকে হাইড করুন, সেগুলো রিপোর্ট করুন, কারণ ভারতবর্ষকে বাঁচাতে গেলে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোনো ক্ষমা নেই। পাশের যারা এই কাণ্ড ঘটছে, আমার দেশের ভেতর ঢুকে যারা দেশ বিরোধী কথা বলছে, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো আমাদেরই নিতে হবে। এবং সেই ব্যবস্থাটা নেওয়া অন্য কোনোভাবে নেই, তাদের ভিডিওগুলোকে অন্তত রিপোর্ট করুন যারা দেশ বিরোধী কথা বলছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।